নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। আজ রাজধানীর বিবেকানন্দ ময়দানে খেলা হবে দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। হাতে ফুটবল নিয়ে 23-এর বিধানসভা নির্বাচনে টিএমসির জোরালো লড়াইয়ের আভাস দিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। 23-এর বিধানসভা নির্বাচনে লড়তে চায় তৃণমূল কংগ্রেস। এবারের পাখির চোখ ত্রিপুরার দিকে। মসনদ দখলে ঝাঁকে ঝাঁকে টিএমসি নেতা মন্ত্রীরা উড়ে আসছেন ত্রিপুরায়। খেলা হবে স্লোগান তুলে আকাশ বাতাস ভারী করছেন টিএমসি কর্মী সমর্থকরা। আজ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে খেলা হবে দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। হাতে ফুটবল নিয়ে মাঠে ময়দানে দেখা গেল টিএমসি কর্মীদের। টিএমসির খেলা হবে দিবস সম্পর্কে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন। তিনি বলেন, ভোটে হেরেও মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি। কি বললেন উপাধ্যক্ষ শুনুন একবার। সঠিক বলেছে মিডিয়ার ভাই বন্ধুরা, রাজনীতি একটা অন্য জিনিস। দেশপ্রেম, সেবা, সমাজ পরিচালনা, শাসন ব্যবস্থা থাকা, বিরোধী দলে থাকা, তার তো আলাদা জগৎ, আলাদা সিস্টেম। পৃথিবীর বিখ্যাত রাজনীতিবিদরা বিভিন্ন রকম বিশ্লেষণ করে গিয়েছেন। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদিমণি উনি রাজনীতিকে খেলার পর্যায়ে নিয়ে এসেছেন। খেলার পর্যায়ে এনেছেন বলেই পশ্চিমবাংলায় এখন পর্যন্ত ম্যাক্সিমাম 45 to 50% ভ্যাকসিনেশন হয়েছে, করোনা ভ্যাকসিনেশন। ত্রিপুরা রাজ্যে মোর দেন 95% ভ্যাকসিনেশন কমপ্লিট। ত্রিপুরা রাজ্যে কোনো ভুয়ো IAS IPS অফিসার ধরা পড়ে না, এরা পশ্চিমবাংলায় ধরা পড়েছে। ত্রিপুরা রাজ্যে ভ্যাকসিন নিয়ে কিন্তু কোনো জালি ভ্যাকসিন বেরোয়নি। এমনকি জালি ভ্যাকসিন পশ্চিমবাংলায় বেরোনোর পরে যে ওনাদের দলের তৃণমূলের একজন সাংসদ মহিলা পর্যন্ত জালি ভ্যাকসিন নিয়ে হসপিটালে ট্রিটমেন্টে ছিলেন। এবং সর্বোপরি রাজনীতিরা যে ওনারা খেলার পর্যায়ে এনেছেন, পৃথিবীর মধ্যে বোধহয় একমাত্র মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা দিদিমণি মহোদয়া, যে হেরেও তিনি মুখ্যমন্ত্রী। আমাদের বিপ্লব দেব কিন্তু ভোটে জিতে মুখ্যমন্ত্রী, সংখ্যাগরিষ্ঠ দলের মুখ্যমন্ত্রী, ভোটে নিজে জিতেছেন বিপ্লব দেব। আর আমাদের মমতা দিদিমণি নিজে ভোটে হেরে আজকে উনি মুখ্যমন্ত্রী। তাই ওনার কাছে একটা খেলা। লাস্ট সাবমিশন, একসময় বাংলা খেলাধুলায় ভারতবর্ষে অগ্রণী ভূমিকা ছিল। এবার অলিম্পিকে বাংলার হকি প্লেয়ারের মধ্যে একজনও বাংলার প্লেয়ার নেই। কলকাতার যে ফুটবল ছিল, ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান এখনো আছে, বাংলার কজন প্লেয়ার? এই ISL ফুটবলে বাংলার কজন প্লেয়ার? থাকি তো না, সব তো বিদেশি এবং অন্য রাজ্য থেকে আসে। তাই খেলুক, ত্রিপুরা রাজ্যে খেলুক, খুব খেলুক। আমি তো বারবারই বলছি, খেলবে ওরা, জিতবো আমরা মানে ভারতীয় জনতা পার্টি। এগুলো গিমিক নাথিং। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিজের সার্ভিস গান দিয়ে পাথারকান্দিতে আত্মঘাতী এক বিএসএফ জওয়ান। ওনার নাম মনবীর সিং, পিতা মৃত দেশরাজ সিং, বাড়ি উত্তরপ্রদেশে। মৃত সেনা জওয়ান বিএসএফ 134 নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন, তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। স্বাধীনতা দিবসের আগের রাতে কর্তব্যরত অবস্থায় এক বিএসএফ জওয়ান নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মঘাতী হলেন। ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার সীমান্তবর্তী অঞ্চল পাথারকান্দির লাঠিটিলা বিএসএফ ক্যাম্পে। এতে নিহত হতভাগা বিএসএফ সেনা কনস্টেবলের নাম মনবীর সিং, বয়স 42 বছর। পিতার নাম প্রয়াত দেশরাজ সিং, বাড়ি উত্তরপ্রদেশে। স্বাধীনতা দিবসের কাকভোরে স্থানীয় কারখানা পুথিনী এলাকায় কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে তিনি নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হন। পরে খবর পেয়ে এদিন সকাল 10টায় কাঁঠালতলী পুলিশের ইনচার্জ সঞ্জিত সিনহা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। এদিকে স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে সেনা জওয়ানের এমন কাণ্ডে এলাকার সচেতন মহল অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। মৃত সেনা জওয়ান বিএসএফ এর
174 নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। প্রেমের টানে প্রেমিকের হাত ধরে রাজ্য পাড়ি দিলেন এক নাবালিকা। গত 17 জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার গোপালনগর থেকে প্রেমিক ছোটন দেবনাথের হাত ধরে বিলোনিয়া সুভাষনগরে আসলেন এই প্রেমিক যুগল। অবশেষে চাইল্ড লাইনের সহযোগিতায় নাবালিকাকে তুলে দেওয়া হয় ওনার পরিবারের হাতে। সাধের মোবাইল এখন অভিভাবকদের গলার কাটা, এমনই এক ঘটনার সাক্ষী বিলোনিয়াবাসী। জানা যায়, কলকাতার দক্ষিণ 24 পরগনার এক নাবালিকা মেয়ের সাথে ফোনে আলাপ, এরপর প্রেম। এই প্রেমের বন্ধনে আবদ্ধ হয়। অবশেষে ভালোবাসার পাত্রের হাত ধরে কলকাতা থেকে প্রেমিক যুগল পাড়ি দিল ত্রিপুরায়। নাবালিকা মেয়ের বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার গোপালনগর এলাকায়। খোঁজ পেয়ে অবশেষে বিলোনিয়া চাইল্ড লাইন কর্তৃপক্ষ নাবালিকা মেয়েকে তুলে দেয় পরিবারের হাতে। বিলোনিয়া সুভাষনগর এলাকার ছোটন দেবনাথ নামে এক যুবক গত 17 জুলাই দক্ষিণ 24 পরগনার বাসিন্দা নাবালিকাকে নিয়ে আসে বিলোনিয়া স্থিত তার নিজ বাড়িতে। নাবালিকার পরিবার মেয়ের খবর পেতে দ্বারস্থ হয় চাইল্ড লাইনে। তারপর চাইল্ড লাইনের মাধ্যমে যোগাযোগ করা হয় ত্রিপুরায়। বিলোনিয়া চাইল্ড লাইনে খবর আসার পর সুভাষনগর এলাকার ছোটন দেবনাথের বাড়িতে ছুটে যায় পুলিশ সহ বিলোনিয়া চাইল্ড লাইন কর্তৃপক্ষ। বাড়িতে খোঁজাখুঁজির পর মেয়েটিকে দেখতে পেয়ে ছোটনের বাড়ি থেকে উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় আগরতলা হোমে। খবর পেয়ে নাবালিকা মেয়ের বাবা মা দক্ষিণ 24 পরগনা থেকে বিলোনিয়াতে ছুটে এসে মির্জাপুর স্থিত সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরে গিয়ে হাজির হন। সেখান থেকে চাইল্ড লাইনের কর্তৃপক্ষরা মেয়ের বাবা মার হাতে তুলে দেয় নাবালিকা মেয়েকে। এই ব্যাপারে নাবালিকার পরিবার ছোটন দেবনাথের শাস্তির দাবি জানান চাইল্ড লাইন কর্তৃপক্ষের কাছে। তাদের অভিযোগ, ছোটন দেবনাথ এই নাবালিকা মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে আসে। নিয়ে আসার সময় নাবালিকা মেয়েকে বলে, যদি মা বাবার কাছে ফোন করে তাহলে নাবালিকাকে বাংলাদেশে পাচার করে দেবে, এর পরিবর্তে লক্ষ লক্ষ টাকা নিয়ে নেবে। যদি এরপরও ওই ছেলের কথা মতো না চললে তবে ওকে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ ওঠে ছোটনের বিরুদ্ধে। আপনার নাম? আমার নাম নারায়ণ লস্কর। কি হয়েছিল? কি হয়েছিল আপনাদের সাথে? আমাকে মেয়েকে মোবাইলে দেখে মেয়েকে আগরতলা মোটামুর থেকে নিয়ে পার্সাকে আসে, পার্সার থেকে নিয়ে ইলেকট্রিক নিয়ে এখানে চলে আসে। বলেছে আর্থিক অবস্থা আমার প্রচুর, ব্যাংকে চাকরি করি, 3 তলা ঘর, ব্যাঙ্গালোরে। কে বলছিল? ওই ছেলে বলছে। আচ্ছা। সেই পদটা ধরে মেয়েকে নিয়ে চলে গেছে। আসতে মেয়েকে 8টা-9টার সময় ফোন করেছে, বলছে হ্যাঁ মেয়েকে নিয়ে জানি মা তুই একদিকে চলে গেলি কেন? ছেলেটা খুব হুমকি দিয়েছে, মেয়ে যদি বেশি ব্যাটারি করেছে পুলিশ ফাইন করলে মেয়েকে পারবে না, বাংলাদেশে পাচার করে দেবো। এই ভেবে আমরা চুপ করেছিলাম। তারপরে সারাটা ধরেছে, ধরে আমাকে খবর দিয়েছে। যোগাযোগটা কিভাবে হয়েছিল আপনার মেয়ের সাথে? মোবাইলের সাথে হয়েছিল। মোবাইলের সাথে? হ্যাঁ। আপনারা কি আগে থেকে জানতেন না বিষয়টা? না, এখন এই বড় মোবাইলে উঠেছে, মোবাইলে ছবি দেখাদাই করে পার্সার গেছে। ছেলে ইলেকশনে গিয়েছে, ইলেকশন থেকে নিয়ে চলে গেছে। যে ট্রেনে গেছে মানে 25,000 বলছে, 25-30,000 টাকা খরচা করেছি। আমি কি মেয়ের সেখানে নিয়ে যাবো বলেছি। এবার আমরা কী করবো? তা আমি বললো ঠিক আছে, তোমার ব্যথা হয়েছে? বললাম ব্যথা হয় না, বেশ সামনে নামানো হয়, তোমার এসো ঠিকানা দিলে আগরপাড়া লাগলে তোমাদের গাড়ি ভাড়া নিয়ে চলে যাবো, মানে আমাদের আর্থিক অবস্থা নেই, তোমার সেরে নাও। আপনার মেয়ের নাম কি? আমার নাম তমিশি মান, মেয়ের নাম তমিশি নস্কর। তমিশি নস্কর। আচ্ছা, বয়স কত হবে? বয়স হচ্ছে 15 বয়স 3 মাস। আচ্ছা। 15 বয়স 3 মাস বয়স। তাই আমি বলি বাবা এখন যেতে পারবো না, তোমরা মায়ে নাও। বলে আমরা পুজোর সময় পুজোর তত্ত্ব নিয়ে যাবো। তা আমরা ঠিক আছে আসবে কোনো ধরনের। এবার আমরা সিদ্ধান্ত করি যখন পুজোর তত্ত্ব নিয়ে যাবে, মেয়েকে আমরা আটক করে রেখে দেবো, ছেলেকে আমরা ছেড়ে দেবো, দিয়ে দেবো। এই অবধি আমরা সিদ্ধান্ত নিই। তারপর সারা রাত ধরে খবর দিতে আমরা 3 দিন আগে বার হয়েছি। আপনারা খবরটা কিভাবে পেয়েছেন যে ত্রিপুরাতে আপনার মেয়ে এসেছে? হ্যাঁ স্যার, এই মেয়ে ফোন করেছিল। মেয়ে ফোন করেছে? ত্রিপুরা নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা। ত্রিপুরা আসতে ছেলেও ফোন করেছিল আমার সঙ্গে যোগাযোগ। বেশি ব্যাটারি করলে মেয়েকে পারবে না, 30,000 টাকা খরচা করে মেয়েকে বাংলাদেশে পাচার করতে হবে, বিক্রি করে দেবো, বেশি ব্যাটারি করবে না। আমি বললাম বাবা তোমার সিম কার্ডটা আমাদের সব তোমার নাম্বার পেয়েছি, নাম্বার পেলে কী হবে? আবার থানায় যখন যাওয়া ডিউটি করা হয়েছিল, থানায় ওসির সাথে কথাটা 15 দিন ধরে কথা চলেছে। বলছে সিম কার্ড ধরে আমি যাবো ভবনী মরতে। বলে ও পাবে না, মেয়ের পাচার করতে কোথায় পাবে? আমাকে 1 লাখ কোথায় পাবে? আমার আর্থিক অবস্থা প্রচুর আছে, আমি পয়সা করি থেকে ভয় করি না, আমার প্রচুর ইনকাম আছে। গত 17 তারিখে বিলোনিয়ার একটা ছেলে একটা কলকাতা 24 পরগনার একটা 16 বছরের মেয়েকে নিয়ে পালিয়ে আসে এবং ক্রমে চাইল্ড লাইন গত এই মাসের 5 তারিখ রেস্কিউ করে আমাদের সঙ্গে চাইল্ড ওয়েলফেয়ার চেয়ারম্যান আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা বলতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি দক্ষিণ ত্রিপুরা
যোগাযোগ করে ওরা রেস্কিউ করার পরে আমাদের কাছে হ্যান্ড ওভার করে আমরা এটাকে অর্ডার করে দিই আগরতলা মঙ্গল আলোকে থাকার জন্য পারমিশন করে দিই। আর সেই মঙ্গল আলোকে আছে। এর মধ্যে আমাদের সঙ্গে ওর মেয়ের বাবা যোগাযোগ হয়েছে, তনুষ্কি নস্করের বাবা যোগাযোগ, নারায়ণ নস্কর যোগাযোগ হওয়ার পরে ওনাদেরকে আমরা আসতে বলেছি। আসার পরে ওনারা গতকালকে এসেছেন, আজকে সকালে আমাদের কাছে এসেছেন। যদিও আজকে 7 স্যাটারডে আমাদের বন্ধ, প্রকৃতপক্ষে আমাদের কোনো বন্ধ নেই, চাইল্ড লাইন এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি কোনো বন্ধ নেই। আমরা সকাল থেকে অর্ডারটা রেডি করেছি, ওনারা এসেছেন, ওনাদেরকে আমরা হ্যান্ড ওভার করে দেবো। হ্যান্ড ওভার বলতে আমরা অর্ডার দিব, মঙ্গল আলোকে অর্ডার দেবো, মঙ্গল আলোক এটা এদেরকে হ্যান্ড ওভার করে দেবেন। ওদেরকে কাগজ দিচ্ছি, ওদের সঙ্গে আইডেন্টিটি প্রুফ দিচ্ছি, দিয়ে উনি একমাত্র তনুশ্রী লস্করের বাবা। আর আমাদের দিক থেকে আমরা এই যে অর্ডারটা ওই অর্ডারটা দিয়ে দিচ্ছি তনুশ্রী বাবাকে। আর আমাদের পক্ষ থেকে ওনারা অত্যন্ত গরিব বলে আমরা ওনাদেরকে মাত্র আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা 500 টাকা সামান্য সাহায্য যদি ওনাদের যেতে খরচ হয়, এই 500 টাকা আমরা ওনাদের তুলে দেবো। এবং এই কাজে যথেষ্ট ভূমিকা আছে, চাইল্ড লাইনে তো অবশ্যই ভূমিকা আছে, সিডব্লিউসি দুজনে জয়েন্ট ভূমিকাতে আমরা এটা করেছি। আপনাদের সাথে কি এমন ঘটনা কি এর আগে হয়েছিল কিছু? হ্যাঁ, আগে এরকম হয়েছে, আমাদের অনেক মেশিন চাল পেয়েছি, চাইল্ড ম্যারেজের কাজ অনেক পেয়েছি আমরা। এভাবে আমরা রেস্কিউ করেছি আমাদের অর্ডার মতো। চাইল্ড লাইন সাহায্য করেছে, চাইল্ড লাইন তো ফ্রন্ট লাইন ওয়ার্কার, ওরাই সমস্ত কিছু সামনে যেটা করে প্রয়োজন আমরা যাই, আমরা ইনফর্ম করি, সেইভাবে সবার যৌথ উদ্যোগ। যে ছেলেটা আপনারা তো শনাক্ত করতে পেরেছেন, চিনতে পেরেছি, ওনার বিরুদ্ধে কি কোনো ধরনের আইনি পদক্ষেপ কি নেওয়া? আমরা মাত্র স্টেটমেন্ট নিয়েছি, আমরা দেখছি যেহেতু ওর স্টেটমেন্ট, ওর বাবা স্টেটমেন্ট করেছে এই প্রবলেম দেখে এনেছে। আমরা আমাদের পরবর্তী সময় আমাদের মিটিং করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আমাদের 5 জনই ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে যা আছেন আমরা জয়েন্ট ভেঞ্চার আমরা ডিসকাস করে আর সিদ্ধান্ত নিয়ে প্রসেস করব। বিলোনিয়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 48 ঘন্টার ব্যবধানে দুইবার বিপুল পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার করল মুঙ্গেকামি থানার পুলিশ। রবিবার রাতে ভেহিকেল চেকিং এ বসে 6 চাকার মালবাহী লরি থেকে উদ্ধার প্রায় 7.5 লক্ষ টাকার শুকনো গাঁজা। পুলিশের জালে আটক গাড়ি চালক সহ সহচালক। তেলিয়ামুড়া থানার পুলিশ যখন শীত ঘুমে, তখনই মুঙ্গেকামি থানার পুলিশের কাছে 48 ঘন্টার ব্যবধানে দুইবার আটক বিপুল পরিমাণে শুকনো গাঁজা। উল্লেখ্য, একটি 6 চাকা টাটা মালবাহী গাড়ি যার নম্বর AS02E9503-তে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার করা হয় 30 প্যাকেট তথা 350 কেজি অবৈধ শুকনো গাঁজা, যার বাজার মূল্য আনুমানিক 17.5 লক্ষাধিক টাকা। ঘটনা বিবরণে জানা যায়, রবিবার গভীর রাতে মুঙ্গেকামি থানাধীন মুঙ্গেকামি বাজার সংলগ্ন এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের উপর ভেহিকেল চেকিং করতে বসে মুঙ্গেকামি থানার ওসি ধ্রুবজয় রিয়াংয়ের নেতৃত্বে মুঙ্গেকামি থানার অন্যান্য পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ 71 নং বাহিনীর বি কোম্পানির জওয়ানরা। ঠিক এমন সময়ই তেলিয়ামুড়ার দিক থেকে একটি টাটা মালবাহী 6 চাকার গাঁজা বোঝাই গাড়িটি তীব্র গতিতে বহিরাজ্যের দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু মুঙ্গিয়াকামি থানাধীন বাজার সংলগ্ন এলাকায় ভেহিকেল চেকিং এ বসে থাকা পুলিশ বাহিনীর কাছে আসতেই মুঙ্গিয়াকামি থানার পুলিশ বাবুদের গাড়িটির গতি অভিমুখ দেখে সন্দেহ হয় এই মালবাহী 6 চাকা গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায়। পুলিশি অভিযান চলাকালে এই মালবাহী 6 চাকা গাড়িটির ভেতর গোপন কক্ষ থেকে উদ্ধার হয় 30 প্যাকেট তথা 350 কেজি অবৈধ শুকনো গাঁজার প্যাকেট, যার বাজার মূল্য প্রায় আনুমানিক 17.5 লক্ষ টাকা হবে বলে জানান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। সঙ্গে সঙ্গে আটক করা হয় গাড়ির চালক উমেশ রায়, বাড়ি বিহার, এবং সহচালক বাবু বিশ্বাস, বাড়ি অসমে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে ঘটনাস্থল মুঙ্গিয়াকামিতে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। এদিকে পরবর্তীতে গাড়িটি থেকে তল্লাশি চালিয়ে পুলিশ আরও একটি অবৈধ নম্বর প্লেট উদ্ধার করে। তবে মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া জানান, প্রাথমিক তদন্তে জানা যায় এই অবৈধ গাঁজার প্যাকেটগুলো রাজধানী আগরতলার বাইপাস থেকে ওই গাড়িটিকে লোডিং করা হয় এবং পার্শ্ববর্তী রাজ্য বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এখন প্রশ্ন হলো, যদি এই গাঁজাগুলো রাজধানী আগরতলার বাইপাস থেকে গাড়িতে লোডিং করা হয়ে থাকে, তাহলে জিরানিয়া, চম্পকনগর আউটপোস্ট এবং তেলিয়ামুড়া থানাবাবুদের নজর এড়িয়ে কিভাবে মুঙ্গিয়াকামি থানার পুলিশের জালে আটক হলো এই গাঁজা ভর্তি গাড়িটি? তবে কি ওই সকল থানাবাবুদের সাথে গোপনে কোনো লেনদেন রয়েছে গাঁজা পাচারকারী এই চক্রটির? এমনই কিছু প্রশ্ন এখন উকিঝুঁকি মারছে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলে। তবে 48 ঘন্টার ব্যবধানে মুঙ্গিয়াকামি থানার পুলিশের এটি দ্বিতীয় বিশাল সাফল্য। আজকে
মুঙ্গিয়াকামি বাজারে জাতীয় সড়কের মধ্যে মুঙ্গিয়া থানার ওসি দ্রবজরিয়ান এবং থানার ইন্সপেক্টর চন্দ্র দেববর্মা, 71 ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বীরেন্দ্র কুমার স্যার, তারা মুঙ্গিয়া বাজারে ভেহিকেল চেকিং করছিল। তখন একটা গাড়ি 6 চাকার গাড়ি আছে, যার নাম্বার হচ্ছে AS02E9503। এই নাম্বার যখন চেক করে তখন একটু সন্দেহ হয়, তখন সঙ্গে সঙ্গে আমাকে খবর দেওয়া হয়। আমি এসে এই গাড়িটি পুরা তল্লাশি করে এখানে গাঁজা পাওয়া যায়। টোটাল পাওয়া গেছে 350 কেজি, যার বাজার মূল্য প্রায় 17.5 লাখ টাকা হবে। সঙ্গে সঙ্গে আমরা ড্রাইভার এবং ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করি। ড্রাইভার হচ্ছে উমেশ রায়, বাড়ি বিহার, আরেকজন হচ্ছে বাবুল বিশ্বাস, তার বাড়ি হচ্ছে আসামের নাওগাঁও। দুজনকে আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে এসেছি। বাজার মূল্য কত? প্রায় 17.5 লাখ। এটি করতে ছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটাই প্রকাশিত যে গাড়িতে লুট হয়েছে, সেটা এই আগরতলার বাইপাসেই তারা বলেছে লুট হয়েছে এবং তারা নিয়ে যাচ্ছিল বিহারের উদ্দেশ্যে। স্যার, প্রত্যেক সময় আমরা মূল পান্ডাকে ধরার জন্য আমরা চেষ্টা করি এবং এখন ইনভেস্টিগেশনে কি পাওয়া যায় সেটা হচ্ছে ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 7 ফুট লম্বা অজগর সাপ উদ্ধার হলো লোকালয় থেকে। তেলিয়ামুড়ার তুইসিন্দ্রাই বাড়ি এলাকা থেকে 7 ফুট লম্বা অজগর উদ্ধার করল বনকর্মীরা। সাম্প্রতিককালে তেলিয়ামুড়া শহর সহ পার্শ্ববর্তী এলাকায় অজগর সাপের বিচরণ দেখে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকা জুড়ে। রবিবার রাতে তুইসিন্দ্রাই বাড়ি এলাকার এক ভদ্রলোকের বাড়িতে একটি অজগর সাপ দেখতে পায় পরিবারের লোকজনেরা। পরে বনকর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে 7 ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করে তেলিয়ামুড়া স্থিত গামাইবাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসেন। পরে তেলিয়ামুড়া ডিভিশনাল ফরেস্ট অফিসারের সিদ্ধান্ত ক্রমে উদ্ধারকৃত অজগর সাপটিকে তেলিয়ামুড়া 7 মাইল এলাকার ফরেস্ট রিজার্ভের গভীর জঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়া হয়। ইদানিংকালে তেলিয়ামুড়া শহর সহ তার আশপাশ এলাকাগুলি থেকে ঘন ঘন অজগর সাপ উদ্ধার হওয়ার ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। প্রশ্ন থেকে যাচ্ছে, কোথা থেকে আসছে এত অজগর সাপ? তেলিয়ামুড়া শহর এলাকার আশপাশ এলাকা জঙ্গলাকীর্ণ নয়, নাকি অজগর সাপ জঙ্গলাকীর্ণ অঞ্চল ছেড়ে শহর অভিমুখী হচ্ছে? খবর পাইলাম যে তুইসিন্দ্রাই বাজারে ভদ্রলোকের বাড়িতে এটা ভিক্ষা বইয়া রয়েছে প্রায় সন্ধ্যার পরের থেকে। আমরা খবর পাওয়ার পরে গেলাম, সাপ নিয়ে গিয়া দেখি যে ঘরের ভেতরেই প্রায় আনুমানিক 7 ফুটের কাছাকাছি। এটা আমরা এখান থেকে রেস্কিউ করে আনলাম। এখন আপাতত এটা ডিএফও স্যারের পারমিশন নিয়ে যে ইন্সপেকশন দেয় আমরা, যে আদৌ কি জঙ্গলে থাকবো নাকি সেটা জায়গাতে পাঠানো হইব, ওই অনুযায়ী আমরা পরবর্তী স্টেপ নিব। দেখতে আনুমানিক প্রায় 7 ফুটের মতো, 7 ফুট প্রায় পাইছান অজগর। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সাত সকালে জলে ডুবে মৃত্যু 3 বছরের এক শিশু। ঘটনা বিশালগড় থানাধীন ফুলতলির নোয়াপাড়া এলাকায়। মৃতের নাম নবীর হোসেন। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। বিশালগড় ফুলতলির নোয়াপাড়ার বাসিন্দা কবির হোসেনের 3 বছরের ছোট ছেলে নবীর হোসেন প্রতিদিনের ন্যায় আজ সকাল 7টা নাগাদ ঘুম থেকে উঠে খেলাধুলা করতে থাকে। খেলাধুলা করতে করতে সকালে তার বাড়ির পাশের পুকুরের মধ্যে পড়ে যায়। পরবর্তী সময় তার মা কাজ সেরে এসে তাকে খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো আওয়াজ শুনতে না পেয়ে সবাই মিলে অনেকক্ষণ খুঁজতে থাকেন। অনেকক্ষণ খোঁজার পর বেলা 10টার সময় বাড়ির পাশের পুকুরের মধ্যে গিয়ে তার ভাসমান দেহ দেখতে পান। পরবর্তী সময়ে তাকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই কথা শোনার পর পরিবারের লোকজনেরা কান্নায় ভেঙে পড়েন। পরবর্তী সময়ে তার মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। এই ঘটনায় বিশালগড় ফুলতলির নোয়াপাড়া এলাকার মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কোন সময়? বক্সনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের আসর। এই অভিযোগে রেস্টুরেন্টের 3 কর্মীকে আটক করল পুলিশ। ঘটনা মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত আইটিআই মোড় এলাকায়।
পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। রেস্টুরেন্টের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ উঠল 3 কর্মীর বিরুদ্ধে। ওই 3 কর্মীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার রাতে আচমকাই ইংরেজবাজার থানার পুলিশ শহরের আইটিআই মোড় এলাকায় হানা দিয়ে ওই 3 জনকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা যায়, শহর লাগোয়া আইটিআই মোড়ে একটি রেস্টুরেন্টের আড়ালে দীর্ঘদিন ধরেই মধুচক্র চলত। রবিবার রাতে আচমকাই ইংরেজবাজার থানার পুলিশ রেস্টুরেন্টে হানা দিয়ে 3 কর্মীকে গ্রেপ্তার করে। স্থানীয়দের অভিযোগ, ব্যবসার আড়ালে কিছু অসাধু ব্যবসায়ী এখানে নোংরা ব্যবসা খুলে বসেছিল। এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। পরবর্তীতে এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে তাদের হাতে নাতে ধরে ইংরেজবাজার থানা পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনা নিয়ে ইংরেজবাজার থানার পুলিশ তদন্তে নেমেছে। কিছু অসাধু ব্যবসায়ী যারা নোংরা ব্যবসা করছে এলাকার ভিতরে প্রায় 1-1.5 বছর ধরে, এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন এটার প্রতিবাদ করেছে। মৌখিকভাবে তাদেরকে 1-2বার বলা হয়েছে, কিন্তু তাদের দিক থেকে কোনো রকম সৎ উত্তর বা সৎ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকে এলাকার সাধারণ মানুষ ক্ষোভে ফেটে ফেলে তাদেরকে ধরে পুলিশের হাতে দিয়েছে। এই ভুল বুঝাবুঝিতে পুলিশ আমাদের কিছু লোকাল ছেলেদের নিয়ে গেছে, কথা হয়েছে ছেলেরা। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অপরাধ জগৎ থেকে নিজেদের গ্রামকে বাঁচাতে ফুটবল খেলার আয়োজন করল মালদার কালিয়াচক থানার গোপালগঞ্জ এবং চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েত। জানা যায়, মোট 8টি দল এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ভারত বাংলাদেশ সীমান্তে খেলা দিবস। উদ্যোক্তা মালদার কালিয়াচক থানার গোপালগঞ্জ এবং চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েত। অপরাধ জগতের সাথে যুক্ত এই 2 গ্রাম পঞ্চায়েতের নাম জাল নোট, অস্ত্র কারবার, এমনকি পোস্ত চাষ সহ খুন সন্ত্রাসের জন্য পরিচিত। সেই কালো অধ্যায় থেকে নিজেদের পঞ্চায়েতের নাম মুছতে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষিত খেলা দিবসকে হাতিয়ার করলেন এই 2 গ্রাম পঞ্চায়েত। তারই অঙ্গ হিসাবে সোমবার গোটা রাজ্যের পাশাপাশি এই 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালগঞ্জ হাই স্কুল মাঠে আন্তঃরাজ্য দিবারাত্রিকালীন মহিলা এবং পুরুষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলো। দার্জিলিং, আসানসোল, বীরভূম সহ মোট 8টি দল অংশ নেয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চন্দনা সরকার, গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী জিয়াউর হক, চুরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী মতিউর রহমান সহ অন্যান্যরা। মমতা ব্যানার্জি যে বিধানসভায় 16ই আগস্ট আপনারা জানেন যে খেলা দিবস হিসাবে ঘোষণা করেছেন, তাই আজকে সারা রাজ্যে সরকারিভাবে বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে। আইসি সাহেবরা করছে, বিডিও সাহেব করছে, ডিএম সাহেব করছেন। তার সাথে সাথে আমরা দলগতভাবে বিভিন্ন জায়গায় এই খেলা দিবস উপলক্ষে বিভিন্ন খেলার আয়োজন করেছি। এখানে যেমন আমার বিধানসভায় গোলাপগঞ্জ এবং চরিয়ন্তপুর মিলে এখানে একটা খেলার আয়োজন করেছে, ঠিক তেমনি আমরা আমাদের যুবরা আবার বৈষ্ণবনগরে আবার আরেকটা খেলার আয়োজন করেছে। এই খেলা দিবস মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এই খেলা দিবসে আমরা প্রত্যেকে মানে একটা সম্প্রীতির একটা বাতাবরণ। তাছাড়া আপনারা জানেন যে খেলা মানুষের জীবনের অগ্রগতির জন্য, মানুষের জীবনে বেঁচে থাকার জন্য বলেন বা সব কিছুর জন্য খেলা আমাদের একটা খুব প্রয়োজন। তাই আজকে তিনি খেলা দিবস আজকে উদযাপন করেছেন। বছরের এই দিনটি প্রত্যেক বছর খেলা দিবস উদযাপিত হবে এবং প্রতি বছর আমরা এই দিনটিকে খেলা দিবস হিসাবে পালন করব। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। যথাযোগ্য মর্যাদায় 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করল ধর্মনগরের অন্যতম সাংস্কৃতিক সংস্থা কলামণ্ডল। সারাদিন ব্যাপী চলল নানা কর্মসূচি। 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ভিডিওগ্রাফি এবং অফলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে ধর্মনগরের স্বনামধন্য সাংস্কৃতিক সংস্থা কলামণ্ডলের উদ্যোগে। পাশাপাশি এদিন স্বাধীনতা আন্দোলনের শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সারাদিন ব্যাপী ছিল দেশাত্মবোধক নানা কর্মসূচি। কলামণ্ডলের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেন। এ বিষয়ে বলতে গিয়ে কলামণ্ডল কর্তৃপক্ষ জানান, আজকে 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা কলামণ্ডলের শিল্পীবৃন্দ ভিডিওগ্রাফি ও অফলাইন প্রোগ্রাম করতে চলেছি। সকল দর্শকদের আমরা আহ্বান জানাচ্ছি আমাদের প্রোগ্রাম দেখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সকল ছাত্রছাত্রীদের, ছোট থেকে বড় সকল ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানটা করার ইচ্ছে প্রকাশ করছি। আর সবাইকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই আমাদের প্রোগ্রাম দেখার জন্য।
আমাদের প্রোগ্রামকে আপনারা দেখে সার্থক করে তুলবেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির অন্যতম নেত্রী মলিনা দেবনাথ সহ বিশিষ্টজনেরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সংগঠনকে চাঙ্গা করতে রাজ্যে এসে পৌঁছলেন পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। যুবকর্মীদের বাড়তি অক্সিজেন দিতে এবং 23-এর নির্বাচনে যুবকর্মীদের আরও সংগঠিত করতে ওনার এই সফর বলে জানা যায়। রাজ্যে তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন দিতে বেশ কিছুদিন ধরেই বাংলা থেকে সফরে আসছেন টিএমসির নেতা নেত্রীরা। 23-এর নির্বাচনে খেলা হবে এই স্লোগানে কোমর বেঁধে মাঠে নামতে চাইছে টিএমসি। ফলে ত্রিপুরার তৃণমূল যুব কংগ্রেসকে চাঙ্গা করতে রাজ্যে এসে পৌঁছলেন পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। একান্ত সাক্ষাৎকারে জানালেন, মানুষের সাথে কথা বলা এবং যুবকর্মীদের আরও কাজে উৎসাহিত করার জন্যই ওনার দুদিনের এই ত্রিপুরা সফর। যতদূর জানা যায়, সাংগঠনিক বিষয়গুলো খতিয়ে দেখবেন সায়নী ঘোষ। তো খুবই স্বাভাবিক বিষয়, তৃণমূল কংগ্রেস এখানে সংগঠন করতে চায় এবং করবে অবশ্যই। সেই জন্যই এক এক করে আমাদের সব নেতা নেত্রীরা আসছেন এবং অবশ্যই যখন এর আগে যুবরা এসেছে আরও আসবে, আমাকে তো আসতেই হবে। আমার সঙ্গে আমার স্টেট কমিটির মেম্বাররাও রয়েছে। এখানে সংগঠন করব, মানুষের সঙ্গে দেখা করব। ত্রিপুরেশ্বরী মা ডেকেছেন, আসতে হবে, সংগঠনও করতে হবে, খেলা হবে না। কি মনে করছেন? কারণ এর আগে আপনাদের এমপিরা, বিভিন্ন সাংসদরা এখানে এসছে, আক্রান্ত হয়েছে, কালকেও একজন আক্রান্ত হয়েছেন। কি বলবেন বিষয়গুলো নিয়ে? কি ভাবছে দল? কিছু ভাবা নেই। দেখুন, এইগুলো বিজেপি যত বেশি করবে, এটা তো খুব নতুন ট্যাকটিক কিছু না, এটা পুরোনো ট্যাকটিক, ওরা এগুলো করে থাকে। ফলত ওরা যত করবে মানুষের মন ওদের থেকে সরে যাবে। মানুষের ম্যান্ডেট হচ্ছে শেষ কথা একটি গণতন্ত্র, এবং এটা বাংলাতেও ট্রাইড অ্যান্ড টেস্টেড। নানান রকম কুৎসা করা হয়েছে, ফেক নিউজ ছড়ানো হয়েছে, তার সঙ্গে অনেক দিদিকে অপমান করা হয়েছে, অনেক ভায়োলেন্স করা হয়েছে বেঙ্গলে। কিন্তু মানুষ যেটা মনে করে, ভোট চিহ্নে ওরা যখন ভোট দেয়, ওই পাওয়ারটা মানুষের কাছে থাকে এবং ত্রিপুরাবাসীর কাছেও সেটা রয়েছে। ত্রিপুরার মানুষ এখানে তারা প্রত্যেকে শিক্ষিত, রাজনৈতিক মনস্ক, এবং তারা নিজেদের জন্য রাইট ডিসিশনটা নেবে। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, হিসেবে পাঙ্গা নিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাঙ্গা হয়ে যায়। আমরাও সেই পথেই আছি। দুদিন আগে তো দেবাংশুরাও এসে গেছিল, এদের উপরও আক্রমণ সংগঠিত হয়েছে। জয়া এসছিল, রাহা এসছিল, বাকি সবাই এসছিল, এদের উপর প্রাণঘাতী হামলাও হয়েছে। কি বলবেন এই বিষয়টা? কিছু বলার নেই, এইটাতে করে আমাদের আটকানো যাবে না। এবং গোটা ত্রিপুরাতে বিজেপির যা সংগঠন আছে, নবান্নে তার থেকে বেশি স্টাফ আছে, এর বেশি আর কিছু বলতে চাই না। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বহিরাগতের হস্তক্ষেপে চা বাগানের জমি জবরদখল করার প্রতিবাদে কৈলাসহর মহকুমা শাসক অফিস ঘেরাও করে কৈলাসহরের হীরাছড়া বাগান শ্রমিকরা। অবশেষে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দেন মহকুমা প্রশাসন। ডিসিএম কর্তৃক আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেয় বাগান শ্রমিকরা। কৈলাসহরের হীরাছড়া চা বাগানের জমি জোর করে বাগানের জমি দখল করে বাগান শ্রমিকদের প্রাণ নাশের হুমকি দেওয়ায় বাগান শ্রমিকরা প্রশাসনকে বারবার জানানোর পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় সোমবার দুপুরে কৈলাসহরের মহকুমা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বাগান শ্রমিকরা। উল্লেখ্য, ত্রিপুরা রাজ্যের প্রথম চা বাগান হল হীরাছড়া চা বাগান। 100 বছরের বেশি পুরনো এই হীরাছড়া চা বাগান বিগত কয়েক বছর ধরে বন্ধ হয়ে রয়েছে। বাগানে কয়েক শত শ্রমিক এবং শ্রমিকদের পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছে। বাগান শ্রমিকরা বিক্ষোভ চলাকালীন সময়ে বলেন যে 100 বছর পুরনো এই হীরাছড়া চা বাগানে ওনারা বংশ পরম্পরায় চায়ের কাজ করে আসছেন এবং এর পাশাপাশি বাগানের এই পতিত জমিতে 100 বছর ধরে ধান চাষও করে আসছেন। কিন্তু গত কিছুদিন পূর্বে বাগানের পতিত জায়গাগুলো বহিরাগত রুবেল আলী এবং মকদুস আলীর নেতৃত্বে জমি মাফিয়ারা দখল করে নিয়ে বাগান শ্রমিকদের চাষবাস না করার জন্য বলে দেয় এবং জমি মাফিয়ারা বাগান শ্রমিকদের এও বলে যদি তারপরও বাগান শ্রমিকরা জমিতে চাষবাস করে তাহলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে বাগান শ্রমিকরা জানায়। একদিকে কয়েক বছর ধরে বাগান বন্ধ, তার উপর বাগানের জমি দখল করায় বাগান শ্রমিকরা একেবারে নিরুপায় হয়ে পড়ে। অসহায় নিরুপায় বাগান শ্রমিকরা জমি মাফিয়া রুবেল আলী, মকদুস আলী সহ অন্যান্য জমি মাফিয়াদের বিরুদ্ধে গত জুলাই মাসে স্থানীয় ইরানি থানায় লিখিত অভিযোগ করে এবং কৈলাসহরের মহকুমা শাসক, ঊনকোটি জেলার জেলাশাসক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকদেরও লিখিতভাবে জানায়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় বাগান শ্রমিকরা একত্রিত হয়ে কৈলাসহরের মহকুমা শাসক অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। আজকে আমাদের পূর্বপুরুষ যে জায়গা বাড়িগুলো দখল করে রেখেছিল, ওইগুলো আমরা চাষাবাদ করে এবং বাগানের কাজ করে আমরা জীবনযাপন করি।
যা রুটি রুজি পাই তা দিয়ে করে আমরা চলি, কেউরের কাছে আমরা কোনো কিছু ইয়ে করি না। ওতে ধরেন এই বছর থেকে শুরু হয়েছে কি এই জায়গা আমার, এই জায়গা আমার, এই জায়গা অমুক, মানে এই জায়গা ওরা ইরানি দলিয়ারকান্দির মানুষে জায়গাগুলো দখল করতে চেষ্টা করে। আমরা যেমনি চেষ্টা করছি এই সময় আমরা ইরানি থানার পিএস ওসি সাহেবের কাছে কর্ণকুটো করলাম, নাম দিয়ে এবং কাগজ দিয়ে করে। কত তারিখে এটা তারিখটা আপনাকে বলে দিচ্ছি। কোন বাগানের জায়গা দখল করছে? এরাতোড়া। তো এই জায়গার মালিকটাকে? মালিক তো সিলকুটি কোম্পানি। তো আপনারা কতজন শ্রমিক এরকম জায়গা দখল করছে? প্রায় 15-20 পরিবার। তো এখন আপনাদের মূল দাবিটা কি? মূল দাবি হলো এই সিলকুটি কোম্পানির যে জায়গা, এই জায়গাটা মাপ দিয়ে আমাদের এরিয়াটা দেখিয়ে দেওয়া। আমরা যে জায়গাটা কি উনিদের জায়গা দখল করছি না সিলকুটি কোম্পানির জায়গা দখল করছি। আমরা তো জানছি এটা সিলকুটি কোম্পানি। আজকে যেদিন থেকে আমার জন্ম হয়েছে, জন্মসূত্রে আমি দেখে আসছি, আজকে 70-75 বছর বয়স আমার, আমি দেখে আসছি আমরাই দখল করছি সব কিছু। আমরা এখানে ফসল ফলি আমরা খাই এবং বাগানের কয় বছর ধরে আছেন এখানে? এই হীরাচড়া বাগানে? হীরাচড়া বাগানে আমার জন্ম, আমার দাদু এখানে এসেছে, আমার জন্ম এখানে। আজকে বাগানের জায়গাটা মানে বহিরাগত 1946 ইংরেজি আমার জন্ম। বাগানের জায়গাটা বহিরাগত মানুষরা দখল করছে। দখল করতে এটা ইরানি। আপনারা এসডিএম এ জানাইছিলেন? এসডিএম এ জানাইছি, প্রশাসনটা জানাইছি, ডিএমও জানাইছি, কিন্তু এখনো কোনো উত্তর পাওয়া গেছে না। আমরা কি এই যে চা বাগানে বাস করি, আমরা কি মানুষ না অমানুষ? আমরা যে একটা প্রতিবাদ করলাম, প্রতিবাদের তো উত্তর পাচ্ছি, কোনো উত্তর নাই। মানে চা শ্রমিক মানে কি, মানে এরা কি মানুষ না গরু ছাগল, কোনো কিছু উত্তর নাই। প্রায় 2 ঘন্টা অফিস ঘেরাও করার পর মহকুমা শাসকের অফিস থেকে ডিসিএম সূর্য দেববর্মা, ডিসিএম জয়ন্ত জমাতিয়া, ডিসিএম মানস মোড়া সিং বিক্ষোভরত বাগান শ্রমিকদের সাথে কথা বলে আশ্বাস দেন যে আগামী 24 ঘন্টার মধ্যে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে এলাকা পরিদর্শন করে ঘটনার নিষ্পত্তি করবেন। প্রশাসনের পক্ষ থেকে এই আশ্বাস পাওয়ার পর বাগান শ্রমিকরা ঘেরাও মুক্ত করে মহকুমা শাসক অফিস। তবে বাগান শ্রমিকরা এও জানায়, প্রশাসন যদি কথার খেলাপ করে তাহলে বাগান শ্রমিকদের পক্ষ থেকে গোটা ঊনকোটি জেলায় আরো বৃহত্তর আন্দোলনে নামবে বাগান শ্রমিকরা। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এই বার্তাকে অভিনন্দিত করতে বাইক মিছিলের আয়োজন করলেন বিজেপি কর্মকর্তারা। ফুল ছিটিয়ে অভিনন্দিত করলেন মহিলা কর্মীরা। আনন্দে আটকানা নেত্রী সহ বিজেপি কর্মীরা। ত্রিপুরার প্রথম কোনো মহিলা সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হলেন, আর এতে আনন্দে আপ্লুত বিজেপি কর্মীরা। আজ রাজ্যে এসে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। ফলে আগরতলা বিমানবন্দর থেকে জননেত্রীকে অভিবাদন জানাতে দলীয় কর্মীদের উপচে পড়া ভিড়। ফুল উলুধ্বনি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে অভিনন্দিত করলেন মহিলা কর্মীরা। বাইক মিছিল করে নেত্রীকে গন্তব্যস্থলে নিয়ে গেলেন দলীয় কর্মীরা। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন বিজেপি কর্মীরা। আমার রাজ্যের 37% ত্রিপুরাবাসীর আজকে আমাদের জন্য আবেগের একটা মুহূর্ত। স্বাধীনতার পরে এই প্রথম আমাদের রাজ্যকে কেন্দ্রীয় সরকারের ইউনিয়নে মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব দিয়ে আমাদের রাজ্যকে সম্মানিত করা হয়েছে। তার জন্য আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং করছি। এবং এই প্রথম গতকালকে আমরা লাল কেল্লার প্রাচীরে এই ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী আমরা কখনো স্বপ্ন কল্পনা করতে পারিনি যে স্বাধীনতা দিবসের যে উনার উদ্বোধন, সেই উদ্বোধনেও আমাদের রাজ্যের নামকে উনি বলেছেন। সেটা আমাদের রাজ্যের মানুষের জন্য অত্যন্ত গর্বের। আমরা অভিভূত। ব্যক্তিগতভাবে প্রতিমা ভৌমিককে ইউনিয়নে মন্ত্রী করেনি। আমি মনে করি আমার রাজ্যের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নাগরিককে উনি মন্ত্রিত্বের সম্মানে সম্মানিত করেছেন।
আর বিশেষ করে আমার যে মহিলাদেরকে সম্মানিত করেছেন, মহিলাদেরকে মহিলা মন্ত্রী করে উনি মহিলা শক্তিকে, যে মহিলা এম্পাওয়ারমেন্ট, মহিলাদেরকে জাগরণ করা, মহিলাদেরকে শক্তিশালী করা, মহিলার এন্টারপ্রেনারশিপ তৈরি করা, সেই লক্ষ্যে উনি আমাদেরকে রাজ্যকে সম্মানিত করেছেন। আর আমি আপনাদের মেয়ে, কেউর দিদি, কেউর বোন, আমি আপনাদের আছি। আর আপনাদের সঙ্গে মোদিজির যে সম্পর্ক, আমি মিডলে শুধু একটা ব্রিজের কাজ করছি। মোদির সঙ্গে আপনাদের সম্পর্ক মিডলে কিন্তু আর অন্য কিছু নেই, আপনাদের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক ওনার, এবং ওনার যে সম্মান, যে মর্যাদা আমাদেরকে দিয়েছেন, এবং আপনারা গত 7 তারিখে শপথ নেওয়ার পরে যেভাবে আপনারা আবেগে উদ্দোলিত হয়েছেন, আপনারা যে ভালোবাসা স্নেহ আমাদেরকে দিয়েছেন, আমি আপনাদের কাছে প্রার্থনা করব আপনারা সবাই আশীর্বাদ করবেন, আপনাদের সম্মানকে সবসময় যাতে অক্ষুণ্ণ রাখতে পারি, এবং আপনাদের বোন, আপনাদের দিদি, আপনাদের মতোই যাতে আবার থাকতে পারি, আপনাদের জন্য যাতে আমরা কাজ করতে পারি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব। भारत माता के, भारत माता के, नरेंद्र मोदी, नरेंद्र मोदी, प्रतिभा भौमिक, বিপ্লব কুমার দেব। আমাদের পৃষ্ঠ প্রমুখ থেকে, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ থেকে 1 গুড 10 women, 1 গুড 10 youth, 1 গুড 10 SC, 10 OBC, 10 ST, 10 মাইনরিটি, যত আমাদের মোর্চা রয়েছে, জেলা কমিটি থেকে রাজ্য কমিটির সম্মানীয় সভাপতি, এবং সর্বোপরি রাজ্যের যে আমাদের একমাত্র নেতৃত্ব সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং আমার শ্রদ্ধা সবাইকে জানাচ্ছি। কারণ ওনাদের, আপনাদের সবাই আশীর্বাদ এবং সবার সহযোগিতায় আজকে ত্রিপুরা রাজ্যকে মানুষ চিনেছে। এবং এই প্রথম, আমি প্রথমে বলছি, স্বাধীনোত্তর ভারতবর্ষে প্রথম আমরা আমাদের রাজ্যকে সম্মানিত করা হয়েছে মন্ত্রিত্বের দিয়ে। আমি আবারও বলছি, এই মন্ত্রিত্ব আমার নয়, আপনাদের প্রত্যেকের ভাগিদারি রয়েছে। তার মধ্যে ত্রিপুরার প্রত্যেকটা নাগরিক এই দল, মত, ধর্ম, পন্থ নির্বিশেষে প্রত্যেকে এই সম্মানে সম্মানিত। তার জন্য আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজি, রাজ্যের মাননীয় সভাপতি শ্রী মানিক শাহ, ডক্টর মানিক শাহ মহোদয়, এবং সর্বোপরি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি থেকে আমার যত বরিষ্ঠ নেতৃত্ব রয়েছেন, আমার পৃষ্ঠ প্রমুখ থেকে রাষ্ট্রীয় সভাপতি পর্যন্ত সবাইকে আমি প্রণাম জানাচ্ছি এবং আমার অভিনন্দন জ্ঞাপন করছি। আর আজকের দিন 16ই আগস্ট আমাদের ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকী, আমি ওনার চরণেও আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। নমস্কার। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।